নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। ছোটবেলাতে আমাদের বাড়িতে যেমন টুকটাক মাকড়সাপাতি দেখলে আমরা খুব একটা পাত্তা দিতাম না, কিন্তু ও মা, রামা, মেহার এদের এত ভয় মাকড়সাতে। এই বাড়িটাতে একটু মাকড়সাটা বেশি হচ্ছে, ওই বাড়িতে যখন দেখাতো আমি টিস্যুতে করে ধরতাম, ধরে ফেলে দিতাম। কিন্তু এই বাড়িতে বাগানটাতে খুব মাকড়সা, আর ওরা কিছু ভয় পায় টিকটিকি দেখে। জানেন, এখানে তো খুব একটা টিকটিকি দেখতে পাওয়া যায় না। আর গত বছর আমাদের বাড়িতে যখন গেছে, দেয়ালে তো প্রচুর টিকটিকি মেদিনীপুরে। তো ওদেরকে বলতাম এটা হচ্ছে দিয়া আর দাদাইয়ের পেট। তোরা যেমন পেটে কুকুর রাখিস, বিড়াল রাখিস, দিয়াই দাদা এরকম টিকটিকি রাখে। কিরকম যত্ন করেছে টিকটিকিগুলো, কিরকম দেখেছিস বডির সাইজটা? ওরা হাঁ হয়ে তাকিয়ে থাকতো। রামা তো পুরো একদম সিরিয়াস ধরে নিয়েছিল। মেহা পরে বুঝেছিল মা এগুলো ইয়ার্কি করছে, কারণ এখানে কিন্তু লোকজন তো সবকিছুই পেট করে। ইঁদুরও তাদের পেট, সাপ পেট, গিরগিটি পেট। তো ওরা ভেবেছে সত্যি সত্যি বোধহয় দাদাই দিয়ার এই টিকটিকিগুলো পেট। টুকুর টুকুর করে দেখছে একটা আধটা আপনার ওই মাকড়সাও ঘুরে বেড়াচ্ছে। গাছপালা প্রচুর, তো ওই জন্য পোকা মাকড় এইসবগুলোও বেশি। তো পেস্ট কন্ট্রোল এই বাড়িটাতে আমাদের নিতেই হতো। আগের বাড়িটা যেমন ব্যাকইয়ার্ডটা ছোট ছিল, তো ওই জন্য গাছপালাও কম ছিল, পোকা মাকড় খুব একটা বেশি ছিল না। আর টুকটাক পিঁপড়ে টিপড়ে যা ছিল তাদেরকে নিজেরাই ম্যানেজ করে ফেলতাম অ্যামাজন থেকে টুকটাক জিনিসপত্র এনে। কিন্তু এখানে একদম পারা যাচ্ছে না, একদম পুরো সেই সৈন্য, এত পিঁপড়ে চারিদিকে, সে যেন মনে হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে। গোটা মেঝেময় পিঁপড়ে, কিচেনের কাউন্টারে পিঁপড়ে, বাগানে যাবেন পিঁপড়ে, শুতে যাবেন বিছানায় পিঁপড়ে, ওইভাবে আবার জীবন চলে। তো এই জন্য এখন মোটামুটি 1 বছরের জন্য নিশ্চিন্ত। তবে এই 1 বছর আগে কন্ট্যাক্ট ভাঙা যাবে না। এই 1 বছর আগে কন্ট্যাক্ট ভেঙে ফেললে $200 ফাইন দিতে হবে। $200 মানে প্রায় ধরুন 15-16 হাজার টাকা। আজকে একটা বড় কাজ আছে, বিছানার চাদর টাদরগুলো সব চেঞ্জ করব। এই সপ্তাহে রবিবার নেমন্তন্ন ছিল, শনিবারও নেমন্তন্ন ছিল। ঘরের কাজ কিচ্ছু সামলানো হয়নি, শুধু বাজার দোকানগুলো হয়েছে। তো চলুন ওই কাজগুলো এবার টুকটুক করে সেরে ফেলি। বসিয়ে দিলাম দুপুরের রান্নাটা। বাচ্চারা খানিকক্ষণ পরেই স্কুল থেকে চলে আসবে, তাই ওদের ব্যবস্থাটা সবার আগে। আজ বানাবো একটু করিয়েন্ডার চিকেন, ধনেপাতা দিয়ে চিকেন। শীতকাল মানেই তো ধনেপাতার ব্যবহার বেশি, বলুন। রাতে রুটি দিয়ে বা গরম গরম ভাত দিয়ে, দুটো দিয়েই এই রান্নাটা অসম্ভব ভালো লাগে খেতে। একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটা দিলাম। এই রান্নাটাতে আবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা গরম মশলাগুলো এগুলো যায় না, ওতে ধনেপাতার গন্ধটা একটু কমে যায়। বেশি করে একটু ধনেপাতা শেষে বেটে মিশিয়ে দিলেই হবে। ব্যাস, মশলাটা কষানো হয়ে গেছে। টমেটোটাকে পেস্ট করে দিলাম। শীতের সময় এত ভালো ধনেপাতা টমেটো উঠতে থাকে, অন্যান্য মশলাপাতি অত দরকারও পড়ে না। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার চিকেনটা দিয়ে দেবো। আমি বেশিরভাগ সময় বোনলেস চিকেনটাই ব্যবহার করি, কারণ অনেক সময় হয় কি, যখন একটুখানি চিকেন বেঁচে যায় বাচ্চাদেরকে রোল বানিয়েও দিয়ে দিই। রুটির মধ্যে অল্প একটুখানি চিকেন, একটুখানি কাঁচা পেঁয়াজ আর একটুখানি লেবুর রস দিয়ে দিই, সেটাও দেখি ওরা ভারী ভালোবেসে খায়। ব্যাস হয়ে গেছে, নুন দিয়ে দিলাম, একটুখানি সেদ্ধ হয়ে যাক। শেষে ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা বেটে মিশিয়ে দেবো। লঙ্কা গুঁড়োটা প্রথমে যেটা দিয়েছিলাম ওটা ঝাল ছিল না, ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম, তাই একটা কাঁচা লঙ্কা বেটে দেবো। শীতকালের দিকে দেশেও তো খুব ভালো ধনেপাতা পাওয়া যায়। রাতে রুটির সঙ্গে মাঝে মাঝে এইভাবে 1-8 দিন চিকেন বানিয়ে দেখতে পারেন, ভারী ভালো লাগে, বেশ অন্যরকমও লাগে। ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আর মিনিট 5 মতো রাখবো, যাতে ধনেপাতার গন্ধটা মাংসগুলোর মধ্যেও আর কি ভালো করে যায়। একটুখানি ঢাকা দিয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো। লাস্ট ভ্লগে বেগুন পিকিংয়ের একটা ভিডিও দিয়েছিলাম। অনেকেই সেখানে জানতে চেয়েছেন যে দিদি এই বেগুনগুলো কি তোমরা ফ্রিতে তুললে না কত করে কিনতে হলো। বেগুন আপনি যদি পিকিং করতে যান, পিকিংয়ের জন্য $2 করে টিকিট, মানে প্রায় ধরুন 160 টাকা কি 70 টাকা। আর তারপরে যত আপনি বেগুন কিনবেন সেই বেগুনটা $1.5 করে পাউন্ড নেবে, $3 করে তার মানে কেজি, মানে প্রায় ধরুন 250 টাকা করে কেজি। চলুন, হয়ে গেছে রান্না, একটু ঠান্ডা হোক, তারপরে বাটিতে ঢেলে নেব। রান্না বান্না শেষ। এসেছি একবার বাগানে। এই বাগান থেকেই এত পিঁপড়ে, জানেন, ফলে পিঁপড়ে, ফুলে পিঁপড়ে, গাছে পিঁপড়ে, চারিদিকে শুধু পিঁপড়ে। এই গাছটাকে আপনাদের একবার দেখাই। একবারে গোটা গাছটাতে মনে হচ্ছে একটা পিঁপড়েদের ট্রেন চলছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে এই গাছটাতে না ফুল আছে না ফল আছে, শুধু গাছটা, তাতেও পিঁপড়ে ভর্তি। আর ফল ফুলের গাছে তো আর বলবেন না। লেবু গাছে কত ফুল এসেছে, এর আগের দিন আপনাদের দেখালাম, কিন্তু পিঁপড়েদের ডিমে সেটা একদম ভরে আছে। অনেকেই অনেক রকমের টোটকা বলেছিলেন, আমি সেইগুলো চেষ্টাও করেছি, কিন্তু কাজ হচ্ছে না। মাসে একবার করে আসবেন। তো অনেকেরই হয়তো মনে হতে পারে যে দিদি আমেরিকাতে পেস্ট কন্ট্রোলে কিরম কি খরচ পড়ে না পড়ে, একটু খোঁজাখুঁজি করে রাখতে হবে। জানেন, আপনি বিভিন্ন জায়গায় যে ফোন করবেন নাম্বার পাতি নিয়ে, তারা বিভিন্নজন বিভিন্ন রকমের চার্জ করে। আমরাও 3-4 জায়গায় ফোন করেছিলাম, এক এক জায়গা তো বেশ এক্সপেন্সিভ ছিল। মাসে তারা $100 করে চাইছিল, মানে প্রায় ধরুন 8,500-9,000 টাকা করে প্রত্যেক মাসে, 12 মাস দিতে হবে। কিন্তু এই নাম্বারটা আমাদের আরেক বন্ধু দেয়, সে বলে না না, আমার তো এত খরচ পড়ে না, আমার মাত্র $50 করে পড়ে মাসে। তো তার কাছ থেকে নাম্বার নিলাম। তো আমাদের পড়বে প্রত্যেক মাসে আপনার $50,
$50 মানে প্রায় ধরুন ওই 4-4.5 হাজার টাকা মতো। আর আজকে এই যে প্রথম দিন ছিল, প্রথম দিন যেদিন আসবেন সেদিন তো একটু বেশি পড়ে, আজকে পড়লো $99, মানে ধরুন $100, 8,500 টাকা আজকে। এরপর থেকে প্রত্যেক মাসে পড়বে $50, মানে 4-4.5 হাজার টাকা করে প্রত্যেক মাসে। এই যে উনি এসে গেছেন, আমাকে জিজ্ঞাসা করলেন আগে ঘরের ভেতরটা তোমার দেখবো না বাইরেটা। বাইরেটা আগে আপনি দেখুন, ওখানে পিঁপড়ে বেশি। চলুন, উনি তো মোটামুটি ওনার কাজকর্ম করবেন, এবার আমি যাই ভেতরে গিয়ে এবার টুকটাক কাজকর্ম সামলাই। বাচ্চারা তো চলে গেছে স্কুলে, ঘরদোর খালি। এমনি সময় আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করি, তারা বলে যে মোটামুটি 3-4 ঘন্টা লাগে, সেই সময় ওনারা বাড়িতে থাকতে দেন না। ওই ওষুধের একটা ঝাঁঝ থাকে তো, সেটা শরীরের জন্য ভালো নয়। তো আজকে মনে হয় না সেরকম কিছু করবেন বলে, আজকে দেখে শুনে যাবেন। আজকে ওনারা কোনো ওষুধ বা পয়জেন যা বলুন না কেন এগুলো ব্যবহার করবেন না। আজকে গোটা বাড়িটা হবে ইন্সপেকশন, কোথা থেকে পিঁপড়ে আসছে, কোথায় ওর বাসাটা। তো আজকে গোটাটাই চলবে পরিদর্শন, ঘন্টা 2-এর টাইম স্লট। এই 2 ঘন্টা ধরে এখন চারিদিকটা চলবে ভালো করে দেখাশোনা, কোথা থেকে পিঁপড়ে আসছে, কি ধরনের পিঁপড়ে। তবে এই সার্ভিসটাতে শুধু পিঁপড়ে নয়, পিঁপড়ে, মাকড়সা, ইঁদুর, যে কোনো পোকা মাকড় সব কিছুই কভার করবে। তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম সাপটাও কি করবে, বলছে না সাপটা আমরা করি না, রাত্রিবেলার দিকে আমার বাগানে আসতে একটু ভয় লাগে সাপের জন্য, তাই সাপটা জিজ্ঞাসা করছিলাম। এখন চলছে ওই যে গ্যারেজে স্প্রে চলছে। ফল গাছের গোড়াগুলোতে বেশি পিঁপড়ে, ওনাকে তাই বললাম যে আগে আপনি ফল গাছগুলোকে দেখুন। যে ফলেই আপনি হাত দিতে যাবেন আপনার হাতের আগে দেখবেন পিঁপড়ে আছে, সে আপেলই বলুন, পিচই বলুন আর যাই বলুন। কিন্তু প্রুনটাতে অবশ্য কম, ওটাই একটু টক ভাব আছে বলে ওটা একটু পিঁপড়েটা কম ধরে। আর এই বাগান থেকে সমস্ত পিঁপড়ে এবার ঘরের মধ্যেও ঢুকছে জানেন। বলছেন হয়ে গেছে ওনাদের। আমি তো জানতাম আজকে শুধু ঘোরাঘুরি করবেন আর পিঁপড়ে খুঁজবেন, আজকে যে তাদের ওষুধ দিয়ে যাবেন সেটা আমি জানতাম না। তো ওষুধও দেখলাম দিয়ে দিলেন। তো জিজ্ঞাসা করলাম যে আমার বাড়িতে তো বাচ্চা আছে, তো এই যে যেটা দিচ্ছেন স্প্রেটা করছেন এটা দেয়া চলবে তো? কারণ আমি 2-1 বন্ধুর কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছিল 4 ঘন্টার জন্য তাদেরকে বাড়ি থেকে পুরো চলেই যেতে বলে। তো আমাকে তো সেরকম কিছু তো বললো না। তখন বললো কত ছোট বাচ্চা? আমি বললাম একজন 2nd গ্রেডে পড়ে। বললো 5 বছরের ওপরে? হ্যাঁ 5 বছরের ওপরে। বললো তাহলে কোনো অসুবিধা নেই। অবশ্য রামা মেহার আসতে তো এখনও অনেকক্ষণ দেরি আছে, কটা বাজে দেখুন না, 11:30 মতো বাজে, এখন ওদের আসতে অনেকটাই দেরি আছে। তো ততক্ষণে হয়তো এর ঝাঁঝ টাঝগুলো কেটেও যাবে। কিছু ঝাঁঝ পাচ্ছিও না, বললেন আজকে তো সব দিয়ে দিয়েছি, একটা আধটা এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখবেন, কিন্তু ওরাও চলে যাবে। মেহা চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, চোখটা খোল। Ew! What the heck? Why does it look like that? Ew! It's squishy. মেয়েটা উইচের আইবল। Ew! It's wet. I don't like that. Ew! What? Look at how squishy and wet this is. Ew! খেয়ে Eyeball sweat. হ্যাঁ What? কিস আইবল সোয়েট, আইবলের ঘাম হয়েছে। Ew, you're eating eyeball sweat. কেমন দেখি ভেতরটা? I mean, at least it tastes good. টেস্ট গুড। ও জেলি মতো দেয়া আছে, At least it tastes good. ভালো খেতে, ভালো। ঠিক I আছে want one. দিচ্ছি, তোমাকেও দিচ্ছি, দাঁড়াও। এই নাও, এগুলো এরকম প্যাকেট করে আছে, তুমি খুলে নাও। Oh yeah, I got green. I got Roman eyeballs. What? দুপুর এখন 3:30 এসেছে অ্যাড্রিয়ানা ঘাস কাটবে বলে, ঘাসটা খুব বড় বড় হয়ে গেছে। আর আমি ওর সাথে হাত লাগিয়েছি, যত এখানে পিচ পড়েছিল ঘাসের সঙ্গে বেশ কিছু মিশে গেছিল, সেইগুলোকে তুলে তুলে এখানটা জড়ো করেছি। এইগুলোকেও আজকে পুরো পরিষ্কার করব, এইগুলো থেকেই বেশি পিঁপড়ে হচ্ছে। তবে ফেলে কিছু দেবো না। এই যে দেখতে পাচ্ছেন কত এখন এরকম পড়ে আছে, এইগুলোকে সব পরিষ্কার করে, এই যে এখানে 2টো রেস্ট বেড দেখতে পাচ্ছেন, কাঠের 2টো বক্স, এখানে দিয়ে এখানে মাটি চাপা দিয়ে দেবো। 3-4 মাস পরে এইগুলো আবার সারে পরিণত হবে, তখন এইগুলোকে তুলে আবার গাছগুলোর গোড়ায় দিয়ে দেবো। আজকে এটি হচ্ছে একটা বড় কাজ, এই জায়গাগুলো পুরো পরিষ্কার করা আর এইগুলোকে কম্পোস্ট বিনে সব ফেলা। ওই বাড়িতে যখন আমি ছিলাম তখন তো আমাদের বাগানটা খুব ছোট ছিল, আর বেশিরভাগটাই ছিল বাঁধানো, খুব কম মাটি ছিল। টবে বেশ কিছু গাছপালা লাগিয়েছিলাম, কিন্তু তাদেরকে খুব একটা রাসায়নিক সার দিতাম না, সবই দিতাম জৈব সার। ভাত বসানোর সময় চালটা যখন ধুতাম, সেই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, মাছ ধোয়া জল, ডিমের খোসাগুলোকে গুঁড়ো করে দিতাম। তো তাতে খুব ভালো ফলও পেয়েছি। কিন্তু এখানে তো বাগান বড়, ওইটুকু জিনিসপত্র দিয়ে সব গাছের পরিচর্যা হবে না, তাই এইদিকে যে 2টো রেস্ট বেড আছে এই 2টোকে কম্পোস্ট বিনের মতো ব্যবহার করব, যাতে বাড়ির ধরুন সবজিপাতি যা জিনিসপত্র আছে ওইগুলো দিয়ে নিজেদের থেকে একটু জৈব সার তৈরি করতে পারি। সেইগুলো যে ফলগুলো খাওয়া হচ্ছে তার গাছগুলোতে দেবো, আর ফুলের গাছগুলোতে রাসায়নিক সার দেবো, সেগুলো তো খাওয়া টাওয়া হয় না, আর রাসায়নিক সার দিলে ফুল হবেও বেশি। ব্যাস দেয়া হয়ে গেছে। 2 বস্তা মাটি ছিল, অ্যাড্রিয়ানা ওইগুলোর ওপরে মাটি ফেলে দিল, বললো মাঝে মাঝে কোদালে করে একটুখানি ওপর নিচ করে দিতে হবে। তো মাসে তো আমি 2বার করে আসবো, আমি করে দেবো।
এদেশে মোটামুটি যত আপনি গার্ডেনার দেখবেন বেশিরভাগ জনই হয় মেক্সিকানরা। গাছপালা সম্বন্ধে ওদের জ্ঞান প্রচুর, কৃষিকাজটা ওরা খুব ভালো পারে। শুধুমাত্র গার্ডেনার নয়, এদেশে কৃষিকাজে সাহায্য করার জন্য মেক্সিকো থেকে বহু কৃষককে ভিসা দিয়ে এখানে আনা হয়। বেশ কিছু মাস তারা এখানে থাকে, কাজকর্ম করে, তারপরে আবার নিজেদের দেশে ফিরে যায়, আবার পরের বছর আসে। আর ক্যালিফোর্নিয়া থেকে মেক্সিকো তো খুব কাছেই। গত বছর যখন আমরা মেক্সিকো গেছিলাম আপনাদেরও সাথে নিয়েছিলাম, হয়তো আপনাদের খেয়ালও আছে। গাড়িতে মোটামুটি ওই 7-8 ঘন্টা লাগে, তাহলেই আপনি মেক্সিকো পৌঁছে যাবেন। কালকে থেকে পরপর 3 দিন বলছে বৃষ্টি হবে, সেই জন্য এইগুলোকে আজকেই পরিষ্কার করে নিতে হবে, নাহলে বৃষ্টির জল পেয়ে পেয়ে এইগুলো পচে যাচ্ছে আর মাটির সঙ্গে মিশে যাচ্ছে। এত ফল একটুখানি কম্পোস্টে ফেলে দিলে সামনের বছরের জন্য অনেকটা সার হয়ে যাবে। হাতে একটা গ্লাভস পরেছি, আর একটাকে খুঁজে পেলাম না, হাওয়াতে সে কোথাও কোথাও উড়ে চলে গেছে। তো একটাতেই মোটামুটি কাজ হয়ে যাচ্ছে। একটা ট্র্যাশ ব্যাগ নিয়েছি, ওটার মধ্যে জমা করছি, এখান থেকে নিয়ে গিয়ে ওখানটাতে গিয়ে আবার ঢেলে দেবো। বেলা তো এখন খুব ছোট হয়ে আসছে আর ঠান্ডাও পড়ছে। মোটামুটি বাগানে আর কোনো ফল নেই, আছে কিছু প্রুন। কাল পরশু করে সেইগুলোকে পেরে নেবো ধীরে ধীরে, ব্যাস তাহলেই হয়ে গেল। আবার নতুন বছরের জন্য অপেক্ষা, তারপর আবার গাছে নতুন করে ফুল আসবে, আবার ফল আসবে। তবে জানেন, এবছর যখন ফুল আসবে বসন্তকালে, তখন বাগানটা ভারী সুন্দর দেখতে লাগবে, গোটা গাছগুলো সেই ব্লজমে ভরে যাবে। এটা একটা অনেক দিন ধরে পেন্ডিং কাজ ছিল, অবশেষে হলো। আর এই যে ঘরে আসতে না আসতে ওর খিদে পেয়েছে, ফলমূল আছে খাবে না, ফ্রিজে ডোনাট আছে সেটি চাই। যাই হোক, চলুন আমরাও এবার একটা চা নিয়ে বসি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।